বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি শিবাজি শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে চলো এখন আলোচনাটা শুরু করি। শিবাজি কেবলমাত্র বিজেতা ছিলেন না, সাম্রাজ্যের সংগঠকও ছিলেন। তার শাসন ব্যবস্থা সমকালীন অন্যান্য শাসন ব্যবস্থা অপেক্ষা উন্নত ছিল। যদিও শিবাজি ছিলেন স্বৈরতন্ত্রে বিশ্বাসী এবং যদিও তিনিই ছিলেন সকল ক্ষমতার উৎস, তবুও তিনি তার শাসন ব্যবস্থাকে ন্যায়নীতি ও জনকল্যাণের আদর্শের উপর স্থাপন করেন। আহমদনগরের বিখ্যাত সংস্কারক মালিক অম্বরের শাসন ব্যবস্থা থেকে শিবাজি বহু শিক্ষা নেন। তাছাড়া মুঘল শাসন ব্যবস্থার নজিরও তার সম্মুখে ছিল। শিবাজি আপন প্রতিভার দ্বারা প্রচলিত শাসন ব্যবস্থাগুলির ত্রুটি দূর করে তার প্রবর্তিত শাসন প্রণালীকে অধিক কার্যকরী করেন। শিবাজি সিংহাসনকে সর্বময় ক্ষমতার আধারে পরিণত করেন। তবে তিনি জানতেন যে কাজ চালাবার জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা দরকার। এজন্য তিনি অষ্টপ্রধান বা ৮ জন মন্ত্রী নিয়োগ করেন। এই মন্ত্রিসভা তাকে পরামর্শ দিত, তবে তা গ্রহণ অথবা বর্জন করা রাজার ইচ্ছাধীন ছিল। রাজা ইচ্ছা করলে কোনো মন্ত্রীর একক পরামর্শ নিতে পারতেন, তবে ৮ জন প্রধান বা মন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রী বা পেশোয়া বিশেষ মর্যাদা ও ক্ষমতা ভোগ করতেন। অষ্টপ্রধানের নাম ছিল এক। পেশোয়া ছিলেন মন্ত্রিসভার প্রধান। তিনি সমগ্র শাসনের তদারকি করতেন, রাজার অনুপস্থিতিতে তার প্রতিনিধিত্ব করতেন, অন্য মন্ত্রীদের মধ্যে মতভেদ দূর করতেন, রাজার চিঠিপত্রের নিচে দস্তখত ও সিল দিতেন। ২ অমাত্য রাজ্যের আয় ব্যয়ের হিসাব রাখতেন। তিনি ছিলেন অর্থমন্ত্রী। ৩ মন্ত্রী বা ওয়াকিয়ানবিশ রাজার দৈনন্দিন কার্যতালিকা রচনা করতেন, দরবারের ঘটনা নথিবদ্ধ করতেন এবং রাজার দেহের নিরাপত্তার ব্যবস্থা করতেন। ৪ সচিব বা স্বর্ণাবিশ রাজার চিঠিপত্র রচনা ও পাঠাবার ব্যবস্থা করতেন এবং যাতে রাজার আদেশ জাল না হয় এজন্য আদেশনামার প্রথম পংক্তি নিজ হাতে লিখতেন। পরগনার রাজস্বের হিসাব পরীক্ষা ছিল তার অন্যতম কাজ। ৫ সুমন্ত বা দবির ছিলেন বিদেশমন্ত্রী। তিনি যুদ্ধ বা সন্ধির ব্যাপারে রাজাকে পরামর্শ দিতেন, অন্য রাজ্য সম্পর্কে খবর জোগাড় করতেন, রাষ্ট্রদূত নিয়োগের সুপারিশ করতেন। ৬ সেনাপতি বা সর-ই-নৌবত ছিলেন সেনাধ্যক্ষ। সেনা নিয়োগ, সামরিক শিক্ষাদান, শৃঙ্খলা স্থাপন, সেনা সরবরাহের ব্যবস্থা প্রভৃতি গঠন ছিল তার দায়িত্ব। ৭ পণ্ডিতরাও বা দণ্ডাধ্যক্ষ ধর্মীয় বিষয়ে দাতব্য দপ্তরের পরিচালনা করতেন। ৮ ন্যায়াধীশ ছিলেন প্রধান বিচারক। তার অন্যান্য কর্মচারীরা কারা ছিল? অষ্টপ্রধানের মধ্যে সেনাপতি ছাড়াও আর সকলেই ব্রাহ্মণ ছিলেন, তবে ব্রাহ্মণ হলেও পণ্ডিতরাও ন্যায়াধীশ ছাড়া আর সকলকে দরকার হলে যুদ্ধ করতে হতো। অষ্টপ্রধানদের প্রধানরা তাদের নিজ নিজ দপ্তরের অধীনস্থ কর্মচারীদের নিয়োগ করতে পারতেন না, রাজাই সকল কর্মচারীকে নিয়োগ করতেন। ৮ মন্ত্রী ছাড়াও চিটনিস বা মুন্সি সরকারি দপ্তরের দলিলপত্র চিঠি লেখার কাজ করতেন। দেওয়ান, মজুমদার, ফর্নিশ, সুবনিশ, পটনিশ প্রভৃতি বহু অধস্তন কর্মচারী বিভিন্ন দপ্তরে কাজ করতেন। শিবাজি জাগির প্রথার লোপ করেন এবং কর্মচারীদের নগদ বেতনদানের প্রথা চালু করেন। তার আমলে পেশোয়া বা অষ্টপ্রধানের পদ বংশানুক্রমিক ছিল না। তিনি শাসনতান্ত্রিক বিভাজন কিভাবে করেছিলেন, অর্থাৎ কর্মচারীদের স্তর ভাগ কিভাবে করেছিলেন? শিবাজি তার রাজ্যকে সুশাসনের জন্য কয়েকটি ভাগে ভাগ করেন।
যে অঞ্চল শিবাজির প্রত্যক্ষ শাসন ছিল তার নাম ছিল স্বরাজ্য। এই স্বরাজ্যকে কয়েকটি প্রান্ত বা জেলায় ভাগ করা হয়। এই জেলা বা প্রান্তগুলিকে তিনি 3টি প্রদেশে ভাগ করেন। প্রতি প্রদেশের দায়িত্ব একজন দায়িত্বপূর্ণ শাসনকর্তার হাতে দেয়া হয়। উত্তর প্রদেশে মোরত্রিম্বক, পিংলে, দক্ষিণে আন্নাজি দাত্ত, দক্ষিণ পূর্ব প্রদেশে দত্তাজি পন্থকে শাসনকর্তা নিয়োগ করা হয়। স্বরাজ্যের বাইরে কিছু অংশ শিবাজির সাম্রাজ্যভুক্ত হলেও সেখানে প্রত্যক্ষ শাসন ছিল না। প্রান্ত বা জেলাগুলিকে তরফে বা পরগনায় ভাগ করা হতো। কিছু সংখ্যক গ্রাম নিয়ে তরফ গড়া হতো। প্রান্তের শাসনকর্তাকে বলা হতো মামলতদার। তরফের শাসনকর্তার নাম ছিল হাবিলদার বা কারকুন। গ্রামগুলিতে দেশপান্ডে বা দেশমুখিয়া বা প্যাটেল শাসন করত। সাধারণত গ্রামসভায় গ্রামের ব্যাপারে সিদ্ধান্ত নিত। সেই সিদ্ধান্ত কার্যকরী করা ছিল দেশপান্ডের দায়িত্ব। তার আমলে ভূমি রাজস্ব প্রথা তিনি কীভাবে চালু করেন? শিবাজি তার স্বরাজ্যে রায়তয়ারি ভূমি বন্দোবস্ত চালু করেন। তিনি আহমদনগরের মালিক অম্বরের প্রবর্তিত প্রথা মোটামুটি অনুসরণ করেন। প্রতি গ্রামে জমি জরিপ করে জমির ফসলের হার স্থির করা হতো। এই ফসলের শতকরা 30 ভাগ শস্য অথবা তার মূল্য ছিল রাজকীয় কর। পরে এর হার বাড়িয়ে তিনি শতকরা 40 ভাগ করেন। তিনি অন্য সকল প্রকার কর রহিত করেন। এর জন্য প্রায় 40 প্রকার স্থানীয় কর লোপ করা হয়। কৃষকরা তাদের দেয় করের পরিমাণ নির্দিষ্ট হওয়ায় রাজস্ব কর্মচারীদের অত্যাচার হতে রক্ষা পায়। কৃষির উন্নতির জন্য শিবাজি চেষ্টা করতেন। তিনি খরা ও শস্যহানি হলে তাকাবি ঋণ দিতেন। শিবাজি অন্য রাজ্য থেকে কৃষকদের এনে নিজ রাজ্যে বসত করাতেন এবং তাদের কৃষিকার্যের জন্য অর্থ সাহায্য দিতেন। রাজস্ব বৃদ্ধির জন্য তিনি 2 প্রকার কর আদায় করতেন। সেই করের নাম ছিল চৌথ ও স্বদেশমুখী। প্রতিবেশী বিজাপুর ও মুঘলের রাজ্য থেকে এই কর সাধারণত আদায় করা হতো। চৌথ ছিল 1/4 আর স্বদেশমুখী ছিল রাজস্বের 1/10। রানারের মতে অন্য কোনো তৃতীয় শক্তির আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিবেশী অঞ্চল হতে এই কর আদায় করা হতো। এই কর ছিল রক্ষা কর বা প্রোটেকশন মানি। সরদেশাইয়ের মতে শত্রু বা বিজিত দেশ থেকে এই কর আদায় করা হতো। স্যার জেন সরকারের মতে চৌথ স্বদেশমুখী আদায় দিলে সেই অঞ্চল মারাঠা আক্রমণ ও লুট থেকে অব্যাহতি পেত। এটি ছিল এক ধরনের নিষ্কৃতি কর। যাই হোক, চৌথ ছিল সামরিক কর। এই কর আদায় করে শিবাজি তার বাহিনীকে বাড়ান এবং নিয়মিত বেতন দেন। স্যার জেন সরকার চৌথ ও স্বদেশমুখী করকে তীব্র সমালোচনা করেছেন। যে অঞ্চল মারাঠার কোনো আইনগত অধিকার ছিল না এবং যে স্থানের প্রজাদের শাসনের দায়িত্ব মারাঠারা নিত না, সেই স্থানে নিপীড়ন করে প্রজাদের কাছ থেকে চৌথ আদায়ের ফলে মারাঠাদের সুনাম কলঙ্কিত হয়। মারাঠাদের লুঠেরা বলে লোকে মনে করতে থাকে। অপরদিকে এই করের সমর্থনে বলা হয় যে মারাঠা ছিল অনুর্বরা অঞ্চল, এর চারিদিক ছিল শত্রু, সুতরাং আত্মরক্ষার জন্য সেনা ও দুর্গ রাখতে প্রচুর অর্থ লাগত। তাছাড়া ঔরঙ্গজেব নিরন্তর মহারাষ্ট্র আক্রমণ চালালে আত্মরক্ষার জন্য সৈন্য রাখতে হয়। যেহেতু মহারাষ্ট্রের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, সেহেতু মহারাষ্ট্র শত্রুদেশ হতে চৌথ আদায় করতে বাধ্য হয়। তাছাড়া শিবাজি বাণিজ্য শুল্ক বা মহাতরফা এবং বিক্রয় শুল্ক বা জাকাত আদায় করতেন। শিবাজির বিচার ব্যবস্থা কেমন ছিল? শিবাজির বিচার ব্যবস্থা তেমন সুষ্ঠু ছিল না। শিবাজি কোনো বিচার বিভাগ বা স্থায়ী আদালত স্থাপন করেননি। গ্রামের বিচার পঞ্চায়েত সভাগুলি নিষ্পত্তি করত। ফৌজদারি মামলার বিচার গ্রাম প্রধান বা প্যাটেল করত। ন্যায়াধীশ আপিলের বিচার করতেন।
হাজির মজলিসে আপিলের বিচার হতো। শিবাজির সামরিক সংগঠন কী ছিল? তার সামরিক সংগঠনে তার প্রতিভার পরিচয় পাওয়া যায়। শিবাজির সেনাদলে অশ্বারোহীরা পাগা বা বার্গি এবং শিলাদার এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। গোড়ায় শিবাজির কোনো বেতনভোগী স্থায়ী সেনা ছিল না। রাজ্যের পরিধি বাড়াবার ফলে তিনি স্থায়ী সেনাদল গড়ার দরকার বোঝেন। অশ্বারোহী সেনার সংখ্যা ছিল 40 থেকে 45,000। বর্গীর বা বার্গির বা পাগাদের নিয়মিত বেতন ও সরকার থেকে ঘোড়া দেয়া হতো। শিলাদারদের ঘোড়া ও অস্ত্র নিজেদের জোগাড় করতে হতো। তারা যুদ্ধের সময় বেতন পেত। শিলাদার ছিল অনিয়মিত বাহিনী। এছাড়া 1 লক্ষ পদাতিক সেনা ছিল। সভাসদ ভাস্করের মতে শিবাজির 1260টি হাতি ছিল এবং 200টি রণতরী ছিল, কিছু কামান ছিল। শিবাজি তার অশ্বারোহী সেনাদের সংগঠনের জন্য 25 জন অশ্বারোহীর উপর একজন হাবিলদার, 5 জন হাবিলদারের উপর একজন জামালদার, 10 জন জামালদারের উপর 1 হাজারি, 5 হাজারির উপর এক 5 হাজারি এবং সকল 5 হাজারির উপর ছিল শরণবৎ। পদাতিক সেনাদেরও সংগঠিত করা হয়। 9 জন পদাতিকের উপর 1 নায়েক ও 5 নায়েকের উপর 1 হাবিলদার, 3 হাবিলদারের উপর 1 জামালদার, 10 জামালদারের উপর 1 হাজারি এবং 7 হাজারির উপর ছিল শরণবৎ। এইভাবে তিনি সামরিক বিভাগকে সাজিয়েছিলেন। শিবাজির সেনাদলে হিন্দু ছাড়াও আফগান সেনা ছিল। বিজাপুর রাজ্যের চাকুরি হতে বহু মুসলিম সেনা শিবাজির অধীনে চাকরি নেয়। শিবাজি সেনাদলে কঠোর শৃঙ্খলা রাখতেন এবং সেনাদের নিয়মিত কুচকাওয়াজ করাতেন। সেনাদলে নিয়োগের সময় পুরনো কোনো সেনা সুপারিশ না করলে নতুন প্রার্থীকে নেওয়া হতো না। শিবাজি সেনাদের নগদ বেতন দিতেন। পদাতিক সেনার জামালদার বছরে 500 গুণ অর্থাৎ 500 গুণ 5 2500 টাকা পেত। সেনাদের নারী মন্দির মসজিদের উপর হস্তক্ষেপ করতে কঠোর নিষেধ ছিল। এছাড়া শিবাজি 240 থেকে 280টি দুর্গ ছিল। আত্মরক্ষার জন্য তিনি দুর্গগুলিকে বিশেষভাবে ব্যবহার করেন। দুর্গে হাবিলদার, সরনিশ এবং নৌবত এই 3 প্রধান কর্মচারী ছিল। সবনিশ ছিল ব্রাহ্মণ বংশীয়, অপর 2 জন মারাঠা। হাবিলদার দুর্গের দরওয়াজা রক্ষা, দুর্গরক্ষীদের নিয়ন্ত্রণ, দুর্গের নিরাপত্তার দিকটি দেখত। নৌবত রাত্রিকালে দুর্গের পাহারার তদারকি করত। সরনিশ দুর্গে শান্তিরক্ষা, খাদ্য সরবরাহ, নিকটস্থ গ্রাম থেকে খাজনা আদায়ের কাজ করত। শিবাজির শাসন ব্যবস্থা এত ঢেলে সাজালেও তার শাসন ব্যবস্থাকে সমালোচনা করেছিলেন অনেকেই। তার মধ্যে স্যার জেএন সরকারের মতে এই শাসন ব্যবস্থা ছিল মধ্যযুগের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিস্ময়। কিন্তু শিবাজির শাসন ব্যবস্থার বহু ত্রুটি ছিল। অষ্টপ্রধানের মধ্যে 6 মন্ত্রীকে সামরিক কাজ করতে বাধ্য করায় শিবাজির মৃত্যুর পরে তারা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। সিংহাসনের পক্ষে এই মন্ত্রীদের বিশেষত পেশোয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। শিবাজি জাগির প্রথা লোপ করলেও সম্পূর্ণ উচ্ছেদ করতে পারেনি। এর ফলে পরবর্তীকালে মহারাষ্ট্রের বিখ্যাত সামন্ত শক্তিগুলি যথা সিন্ধিয়া, ভোসলে প্রভৃতির উদ্ভব হয়। ফায়ার নামক পর্যটক শিবাজির রাজস্ব ব্যবস্থার তীব্র নিন্দা করেছেন। তার মতে রাজস্ব বিভাগের কর্মচারীরা ছিল স্বার্থপর ও নিষ্ঠুর। শিবাজির চৌথ এবং সরদেশমুখীর ক্ষেত্রে স্মিথের মন্তব্য যে
চৌথ স্বদেশমুখী আদায়ের ফলে মারাঠাদের মর্যাদা ও সুনাম নষ্ট হয়। এজন্য লোকে মারাঠাদের লুটেরা ও পীড়নকারী বলতো। কোনো রাষ্ট্র এরূপ লুণ্ঠনের অর্থের উপর চলতে পারে না, একথা শিবাজি বোঝেননি। শিবাজি মহারাষ্ট্রের শিল্প বাণিজ্যের উন্নতির জন্য কোনো চেষ্টা করেনি, তাছাড়া বিচার ব্যবস্থার উন্নতি করেনি। সর্বোপরি তার শাসন ব্যবস্থা তার ব্যক্তিগত ক্ষমতার উপর নির্ভর ছিল। শিবাজি যে রাজ্য জয় করেন সেই স্থানের জমি বাটোয়ারা সম্পর্কে মারাঠাদের মধ্যে অন্তর্বিবাদ দেখা দেয়। সেই ঝগড়া দমন করতে বিফল হন। শিবাজি মারাঠাদের মধ্যে জাতিভেদের বিষ দূর করতে পারেননি। তাছাড়া শিবাজি মারাঠা জাতিদের মধ্যে নেশন বা প্রকৃত জাতি গঠনের জন্য কোনো গঠনমূলক কার্য করতে পারেননি। শিক্ষা বিস্তার, বাণিজ্য বিস্তার, জাতীয় ঐক্য সংহতি বাড়াবার দিকে তিনি দৃষ্টি দেননি। যাই হোক, সেই যুগের বিচারে তিনি যে শাসন ব্যবস্থাকে সাজিয়েছিলেন তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আজ আসি।